আসসালামু আলাইকুম ভাই। ভাই শুরু করবো এখন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হচ্ছে কালকে আমি ইচ্ছে করেই গতদিন নোটিশ দিই নাই যে দেখি তোমার মনে আছে কিনা যে আজকে 11টায় ক্লাস আছে। হ্যাঁ, এবং আমি সাব্বিক অলরেডি বললাম যে আজকে দেখবা স্টুডেন্ট কম উপস্থিত হবে, ওরা হয়তো ভুলেই গেছে যে আজকে ক্লাস আছে। আমি তো রেগুলারই নোটিশ করি, আজকে করলাম না। তো যাক, এই পর্যন্ত মোটামুটি তৌফিক ওমর নাফিস, তৌসিফ আহমেদ রাফিদ, অম্মে রোমান জুথি, ইসরাত জাহান, রিফাত পারভেজ, তানিয়া, মারুফা খাতুন, দিদারুল ইসলাম, মাসুদ রানা, জামিলা, সুবোধ অর্ক, শুভ্রদেব সরকার, অনিকা তাসনিম, শফিউল্লাহ, রিপা, মস্তারি খাতুন, রিয়াদ কথা বন্ধু, সিয়াম আবিদ, নাফিস, তৌফিক ওমর নাফিস, থ্যাংক ইউ ভাইয়া, নুসরাত জাহান নিশাত, এসপি দাস, শাহাদত হোসেন, PM শ্রেয়া, গণেশ চন্দ্র মণ্ডল, বৃষ্টি, শামীম হোসেন, হিমিকা মণ্ডল, মহুয়া সরকার, বৃষ্টি, আচ্ছা ভালো আছি ভাইয়া, মঈন মিতু, আবুল কালাম, এসপি দাস, আবিদ হাসান, নিশাত, সবাই সালাম আদাব দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। দেখছো আমার গেস করা ঠিক কিনা? এখন পর্যন্ত কেবল 60 স্টুডেন্ট ক্লাসে উপস্থিত। ওকে, অথচ এই গ্রুপে বেশ প্রায় 850 মতো স্টুডেন্ট তোমরা গ্রুপে অ্যাড আছো। তো যাক, এটা আমার ব্যর্থতা ভাইয়া যে আমি তোমাদেরকে ক্লাসের প্রতি আকৃষ্ট করতে পারি নাই। ওকে, এইটা আমার চরম ব্যর্থতা। তো আমরা একটু বয়াটা সংযোগ করে দেখি সাউন্ড ঠিক মতো বোঝা যায় কিনা। ওকে, মাসুদ রানা নাম মেনশন করলে ভালো লাগে। হ্যাঁ ভাইয়া, আমি এই জন্য তোমাদের সবার নাম বলার চেষ্টা করি। হ্যাঁ, সময়ের অভাব হয়তো পারি না, তারপরও চেষ্টা করি। বিসমিল্লাহ বললাম, দেখি কি অবস্থা এখন। সম্ভবত হবে। হ্যাঁ, আমি ওই যে একটা সিগন্যাল আসে দেখি একটু, তারপরও মাসুদ রানা নাম মেনশন করলে ভালো লাগে। ও না, এখনো তো আসে নাই। দেখি একটু বলো তো ভাই, সাউন্ড ক্লিয়ার কিনা প্লিজ, তোমার একটু কমেন্ট করো। এই মহুয়া সরকার এখন লিখেছো 19 এবং 20 নাম্বার ম্যাথটা করে দিন। 19 এবং 20 নাম্বার ম্যাথ করে দেন লিখেছ মহুয়া। অবশ্যই তোমাদের যে বলেছিলাম ভাইয়া, তোমরা গ্রুপে পোস্ট দিবা, তাহলে সুবিধা হবে, তাই না? এটা আমি ওভাবে প্রিপেয়ার থাকতে পারি যে স্টুডেন্টদের কতটুকু প্রবলেম আছে, কতটুকু টাইম লাগবে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা ঠিক আছে, দেখছি। উনিশ এবং 20 নাম্বার অঙ্ক না? আচ্ছা দেখছি ভাই, দেখি কোনটার কথা বলছো। 19 এবং 20। আচ্ছা 19 এবং 20, নাইট্রোজেন পেন্টক্সাইডের বিয়োজন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এত,
এত তাপমাত্রা এবং এত তাপমাত্রা বিক্রিয়াটির বেগ ধ্রুবকের অনুপাত বের করতে বলছে ভাইয়া। এটার লগ K1/K2, তো K1/K2 বের করতে হবে। এইটার ক্ষেত্রে বের করতে হবে K1/K2, তাহলে অ্যান্সার হয়ে যাবে। যদি অ্যান্সারটা না মিলে তাহলে বুঝবা ক্যালকুলেশনে ভুল হচ্ছে, কাউকে একটু ক্যালকুলেশন করতে দিবা, তাহলে ঠিক হয়ে যাবে ভাইয়া। 25 ডিগ্রি সেলসিয়াস বেগ ধ্রুবক এত হলে এত তাপমাত্রা বিক্রিয়াটির বেগ ধ্রুবক কত? তাহলে তোমার সক্রিয় শক্তি তো তোমাদের এখানে দেওয়াই আছে। দেখো সক্রিয় শক্তি দেওয়াই আছে। ধরো তুমি যদি এটাকে যদি T2 ধরো, তাহলে K2 তো তোমার দেওয়া আছে এত, তাহলে এটাকে যদি তুমি T1 ধরো তাহলে তোমাকে K1 বের করতে হবে। আর এটাকে যদি T2 ধরো তাহলে K2 বের করতে হবে। সহজ তো আছে ভাই। হয়তো বা ক্যালকুলেশন মিলে নাই, ক্যালকুলেশন না মিললে কাউকে একটা দিবা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, দুটাই সহজ। এখানে K1/K2 বের করতে হবে। এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে K2, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 273 কেলভিন তাপমাত্রায় কত হবে? আমার বিশ্বাস এখন অঙ্কটা করতে পারবা, ঠিক আছে? আরে বাবা, লগটা কিভাবে ম্যানেজ করবা? লগটা ওই পার নিয়ে যাবে অ্যান্টি লগ, তাহলে ক্যালকুলেটরে অ্যান্টি লগ চাপে মান চাপলে তো লগের মান চলে, লগ ভ্যানিশ করবা কেন? এখানে লগ আছে তোমার, এখানে একটা মান চলে আসবে তোমার ক্যালকুলেশন, স্বাভাবিক তো। তাহলে K1/K2 অ্যান্টি লগ ওই মানটুকু ক্যালকুলেটরে শিফট চাপে লগ চাপবা, তাহলে অ্যান্টি লগ চলে আসবে, ঠিক আছে? শিফট চাপে লয়, যে SP দাস লিখেছে, থ্যাংক ইউ। শিফট চাপে লগ চাপলে অ্যান্টি লগ চলে আসবে। লাবণী বুঝতে পেরেছো? ও আচ্ছা, মাহমুদুল বাড়িও তাই লিখেছে। অ্যান্টিলগ কিভাবে বের করতে হয়? ক্যালকুলেটরের শিফট চাপবা, শিফট চাপে লক চাপবা, তাহলে হয়ে যাবে। এই যে ক্যালকুলেটর যে বাটনে শিফট আছে, সরি লগ আছে, এই যে শিফট চেপে লক চাপবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এই যে শিফট চাপে লক চাপবা, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার কিনা এখন বলো? থ্যাংক ইউ। ওকে, তাহলে তোমাদের এই যে অঙ্কগুলো গতদিন দিয়েছি ভাইয়া, এই অঙ্কগুলোতে কিন্তু কোনো ঝামেলা নাই। যদি তোমাদের উত্তর না মিলে তাহলে ক্যালকুলেশনে প্রবলেম হতে পারে, যেহেতু লগ আসছে, লগকে যদি ওই পারা মানে নিয়ে যায় তাহলে অ্যান্টি লগ হয়ে যাবে। আর ক্যালকুলেটর শিফট চাপে লগ চাপবা, তাহলে অ্যান্টি লগ চলে আসবে। আর যে মানটা, সেই মানটাতে অ্যান্সার দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, আর আমরা দেখেছি বিক্রিয়ার বেগের উপর ঘনমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব আর চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় উপাদানের উপর আছে, এবং চাপ বাড়ালে বিক্রিয়ার বেগটা কি হবে? অবশ্যই বাড়বে। কোন দিকে বাড়বে, কোন দিকে কমবে? গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে চাপ বাড়ালে বিক্রিয়ার বেগ অবশ্যই বাড়বে, কারণ অণুগুলো কাছাকাছি আসবে। তখন কোন দিকে বাড়বে সেটা নির্ভর করবে সাতেলের নীতির উপর। যখন আমরা ওই জায়গায় যাব, মানে পরের টপিক্সে যখন যাব, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা চলে যাচ্ছি প্রভাবক, বিক্রিয়ার বেগের উপর প্রভাবকের যে প্রভাব, সেই প্রভাবক। এই যে অনুঘটক বা প্রভাবক, এই অনুঘটক এর আগে বোধহয় তোমাদের একদিন বলেছিলাম আমি 3 নম্বর অধ্যায়ে, এখন নতুন করে আবারও বলছি। অনুঘটক কথাটা কিন্তু এসছে ঘটক থেকে, এই ঘটক থেকেই কিন্তু এই কথাটা এসছে অনুঘটক। এইটা আমি তোমাদের 3 নম্বর অধ্যায়টা যখন পড়িয়েছিলাম তখন কিন্তু ভাই বলেছিলাম, ঠিক আছে, যে এই ঘটক কথা থেকেই কিন্তু এসছে অনুঘটক বা ক্যাটালিস্ট। ওকে, তো ঘটকের কাজ কি? আমরা ঘটকটা সম্পর্কে জানি, তাহলেই বুঝতে পারবো ঘটক কাকে বলি আমরা। যে সকল ব্যক্তি বরপক্ষের কথা কনে পক্ষ এবং কনে পক্ষের কথা বরপক্ষের মধ্যে আদান প্রদান করে বিয়ের গতিকে বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিয়ে শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকেই তো ঘটক বলা হয়, তাই না? বিয়ে শেষ হলে ঘটক নিজেকে আবার একটা বিয়ে করে নাকি? ঘটক তার জায়গাতেই থাকে, জাস্ট বিয়ের গতিটাকে সে বৃদ্ধি করে বা হ্রাস করে। যদি মানসিকতা ভালো হয় ঘটকের, তুমি যদি তাকে একটু টাকা পয়সা ঠিক মতো দাও, তাহলে সে ধনাত্মক ঘটক হিসাবে কাজ করবে, বিয়ের গতিটাকে বৃদ্ধি করবে। আর তুমি যদি একটু টাকা পয়সা কম দাও, বা তার মানসিকতা যদি নেগেটিভ মাইন্ডের হয়, যে ঠিক আছে টাকা পয়সা কম দিচ্ছে, বিয়েটাকে ডিলে করে দিচ্ছি, সে হয়তো বিয়ের গতিটাকে হ্রাস করবে, তাহলে সে হবে ঋণাত্মক ঘটক। এই ঘটক কথা থেকে এসছে অনুঘটক বা প্রভাবক, যে সকল পদার্থ খুব অল্প পরিমাণ হলেই হবে আর কি, বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকেই কিন্তু বলা হয়
অনুঘটক বা প্রভাবক। আর নাফিস লিখেছে ঘটক সমান দালাল। দালাল শব্দটা তো ভাই খারাপ না, দালালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। ওকে, দালালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তো আমরা ওই জায়গা ভেদে শব্দের অ্যান্সারগুলো আলাদা হয়ে যায়। রিপ্রেজেন্টেটিভ মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি, দালাল এগুলো একই শব্দ, কিন্তু আমাদের সমাজে কিছু কিছু শব্দ এমনভাবে চলে এসছে যে শব্দগুলোকে মনে হয় যেন কটাক্ষ করার জন্য ব্যবহার করা হয় আর কি। তো যাক, দেখো ভাইয়া একটু, তাহলে ঘটক বা অনুঘটক বা প্রভাবক জিনিসটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে এই অনুঘটক বা প্রভাবক কয় প্রকার? 4 প্রকার। কি কি? এই অনুঘটক বা প্রভাবক হচ্ছে ভাইয়া 4 প্রকার। অনুঘটক বা প্রভাবক হচ্ছে 4 প্রকার। সেই 4 প্রকার কি কি? একটা হচ্ছে ধনাত্মক অনুঘটক বা প্রভাবক। অর্থাৎ বুঝতেই পারছো, যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় সংস্পর্শে থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তারা হচ্ছে ধনাত্মক ঘটক বা অনুঘটক। কি বললাম? যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তারা হচ্ছে ধনাত্মক অনুঘটক বা ধনাত্মক প্রভাবক। তোমরা হয়তো বলবা যে ভাইয়া আমরা কি করে বুঝবো কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক? এটা তোমরা বুঝতে পারবা না, এটা জানা থাকতে হবে। অর্থাৎ প্রভাবকের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একবার দেখো ভাইয়া তোমরা। এই যে অনুঘটক বা প্রভাবক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে মাত্র, বিক্রিয়া শেষে প্রভাবকের মোট ভরের অথবা গঠনের কোনোরূপ পরিবর্তন হয় না, এটা বুঝতেই পারছো যে অপরিবর্তিত থাকে। বিক্রিয়ার গতিকে প্রভাবিত করার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট। 1 মণ দুধ নষ্ট করার জন্য 1 ফোঁটা লেবুর রসই যথেষ্ট। একটা ক্লাসকে নষ্ট করার জন্য ক্লাসের একজন স্টুডেন্টই এনাফ। অর্থাৎ যারা অনুঘটক খুব বেশি পরিমাণ লাগে না, সামান্যই এনাফ। কোনো প্রভাবক বিক্রিয়া আরম্ভ করতে পারে না। ধরো একটা ঘটক রাস্তাতে যাচ্ছে, রাস্তা একটা ছেলে আর মেয়েকে বললো আসো তোমাদের দুজনকে আমি বিয়ে দিয়ে দিই, এইটা কিন্তু ঘটক করতে পারে না। ঘটক সেই কাজটা করতে পারে, ছেলে এবং মেয়ে দুইজন ডিসাইডেড যে তারা বিয়ে করবে, এই ঘটক শুধু কি করতে পারে? তাদের এই বিয়ে করার গতিটার পরিবর্তন করতে পারে। তাই অনুঘটকের আরেকটা বৈশিষ্ট্য হলো অনুঘটক বিক্রিয়া আরম্ভ করতে পারে না। প্রভাবক কোনো উভমুখী বিক্রিয়ার অবস্থার পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র সাম্যাবস্থা অর্জন দ্রুততর করে। সাম্যাবস্থা জিনিসটা তো বোধহয় একটু তোমরা জানো, যে অবস্থায় কোন একটা বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ দুটো একই হারে তৈরি হয়, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়। একটু পরেই মানে আজকে আমরা সাম্যাবস্থা টপিকটা শুরু করব, তখন আরো ভালো বুঝবা। তো প্রভাবক কোন একটা বিক্রিয়া কত দ্রুত সাম্যাবস্থা অর্জন করবে বা কত ধীরে ধীরে সাম্যাবস্থা অর্জন করবে সেইটা মেজারমেন্ট করতে পারে। বাট বিক্রিয়া যদি একবার সাম্যাবস্থা অর্জন করে ফেলে, প্রভাবক কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। প্রভাবক সাধারণত বর্ণাত্মক আর সিলেক্টিভ, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবক নির্দিষ্ট। একটা প্রভাবক ওই বিক্রিয়ার জন্য নির্দিষ্ট, ওই প্রভাবক আরেকটা বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করবে না। তাই কোন বিক্রিয়ার কোন প্রভাবক, কোন ওই বিক্রিয়াটা ধনাত্মক প্রভাবক না ঋণাত্মক প্রভাবক, এগুলো জানা থাকলে তুমি অ্যান্সার করতে পারবা, জানা না থাকলে পারবা না। প্রভাবক সংশ্লিষ্ট বিক্রিয়ার প্রয়োজনীয় সক্রিয় শক্তি হ্রাস বা বৃদ্ধি ঘটিয়ে বিক্রিয়ার বিকল্প পথ সৃষ্টি করে। এটা আমি গ্রাফে তোমাদের দেখাচ্ছি, যে গতদিন যেমন আমরা পড়েছি তাপমাত্রা বিক্রিয়ার সক্রিয় শক্তির কোনো পরিবর্তন করতে পারে না। কি বললাম আমরা? তাপমাত্রা বিক্রিয়ার সক্রিয় শক্তির কোনো পরিবর্তন করতে পারে না। তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার বেগ বাড়ে কেন? কারণ তাপমাত্রা বাড়ালে বেশি সংখ্যক বিক্রিয়ক অণু শক্তি অর্জন করে সক্রিয় হয়, বিক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী হয়, এই কারণে। কিন্তু তাপমাত্রা বিক্রিয়ার সক্রিয় শক্তির কোনো পরিবর্তন করতে পারে না। কিন্তু প্রভাবকগুলো কিন্তু যারা ধনাত্মক প্রভাবক তারা বিক্রিয়ার সক্রিয় শক্তিকে হ্রাস করে, ফলে বিক্রিয়ার বেগ বেড়ে যায়। আর যারা ঋণাত্মক প্রভাবক তারা বিক্রিয়ার সক্রিয় শক্তি বৃদ্ধি করে, ফলে বেগটা আসলে কমে যায়। ঠিক আছে, এখন বলবো ভাইয়া বাকি আর দুটা প্রভাবক, ওরাই ধনাত্মক ঋণাত্মকের রূপ। আসতেছি, দাঁড়াও। তাহলে এই হলো আমাদের প্রভাবকের বৈশিষ্ট্য। এইটা কিন্তু ভাইয়া আমাদের এমসিকিউ আবার লাগবে। এই প্রভাবকের বৈশিষ্ট্যটা কিন্তু এমসিকিউ লাগবে ভাইয়া।
তাহলে একটা দেখলাম ধনাত্মক প্রভাবক যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, আর একটা হচ্ছে ঋণাত্মক, বুঝতেই পারলা, যারা বিক্রিয়ার গতিকে হ্রাস করে। এইটা হলো ঋণাত্মক প্রভাবক। এইবার আসি অটো প্রভাবক। অটো স্বয়ং, অর্থাৎ বিক্রিয়া ঘটার জন্য আমাদের বাংলাদেশ জনপ্রিয় কিছু ঘটক আছে, পাখি ঘটক, তুফান ঘটক, কাউকেই লাগে না, ছেলে মেয়ে নিজেরাই ঘটক হিসাবে কাজ করে। সেই সব ঘটকগুলাকে বলি, সেই সব অনুঘটকগুলাকে বলি আমরা অটো বা স্বয়ং অনুঘটক। বলে যেমন ধরো এরকম একটা বিক্রিয়া আমরা স্টার্ট করলাম, স্টার্ট করার পর একটা নির্দিষ্ট উৎপাদ, বাইরে থেকে আমি কোনো অনুঘটক ব্যবহার করিনি, তবে একটা নির্দিষ্ট উৎপাদ তৈরি করার সাথে সাথে বিক্রিয়ার গতিটা বেড়ে গেল। তার মানে বিক্রিয়ায় যে উৎপাদটা আসলে তৈরি হলো ওটাই হলো ওই বিক্রিয়ার অটো বা স্বয়ং অনুঘটক। আরেকটা হচ্ছে আবিষ্ট অনুঘটক। এইটা কি দেখো, যেমন আমি দেখতে পাচ্ছি, ধরো এখানে এসপি দাস সিদ্ধান্ত নিয়েছে সে চিরকুমার থাকবে। এসপি দাস সিদ্ধান্ত নিয়েছে সে চিরকুমার থাকবে, সে বিয়ে করবে না। তো নাফিজের বিয়েতে নাফিজ বিয়ে করবে। নাফিজ এবং এসপি দাস দুজন বন্ধু। এসপি দাস সিদ্ধান্ত নিয়ে এসেছে সে চিরকুমার থাকবে। তো নাফিজের বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ের সব আনুষ্ঠানিকতা দেখে এসপি দাসেরও মনে হলো আমাদের রেলমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রীর মতো এসপি দাসেরও মনে হলো আমারও বিয়ে শাদী করা দরকার। এক্ষেত্রে এই নাফিজ হচ্ছে আবিষ্ট প্রভাবক। বোঝা গেল ব্যাপারটা, যে এসপি দাস সিদ্ধান্ত নিয়েছে সে চিরকুমার থাকবে, সে বিয়ে করবে না। বা তৌফিক ওমর নাফিস তার বন্ধু, তার বিয়েতে গিয়ে মানে বরপক্ষ হয়ে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা দেখে এই এসপি দাস মনে করলো আমাদের ওই যে প্রাক্তন রেলমন্ত্রীর মতো যে আমারও বিয়ে শাদী করা দরকার। তাহলে এক্ষেত্রে এই তৌফিক ওমর নাফিস হচ্ছে আবিষ্ট প্রভাবক, কারণ ওর আবেশ প্রক্রিয়ায় আবেশিত হয়েই এসপি দাস বিয়েতে রাজি হয়েছিল। অর্থাৎ ধরো এরকম একটা উদাহরণ দিতে পারি আমরা, এই যে দেখো ভাইয়া, সোডিয়াম আর্সেনাইড সে জারিত হয় না, নো রিয়াকশন, সে জারিত হয় না। কিন্তু সোডিয়াম সালফাইড সে সহজেই জারিত হয়ে সোডিয়াম সালফেটে পরিণত হয়। তাহলে খেয়াল করে দেখো, সোডিয়াম আর্সেনাইড জারিত হয় না, কিন্তু সোডিয়াম সালফাইড সহজেই জারিত হয়ে সোডিয়াম সালফেট হয়। কিন্তু আমি যখন এই দুই পাবলিককে একসাথে জারিত করছি, দেখো এই দুই পাবলিককে যখন আমি ভাইয়া একসাথে জারিত করছি, তখন উভয়ই জারিত হচ্ছে। এই যে সোডিয়াম সালফেট, সোডিয়াম আর্সেনেট উভয়ই জারিত হচ্ছে। এক্ষেত্রে দেখো এ কিন্তু প্রথমে কিন্তু জারিত হতে চাচ্ছিল না, বাট এ জারিত হচ্ছে। কিন্তু দুটাকে যখন একসাথে জারিত করছি, এর আবেশ প্রক্রিয়ায় এও জারিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এ হচ্ছে আবিষ্ট প্রভাবক। ক্লিয়ার? প্রভাবকের প্রকারভেদটা ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলো ভাইয়া একটু তোমরা, প্রকারভেদগুলো ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? একটু দেখো তোমরা এখানে, তাহলে বিষয়টা বুঝতে পারবা। দেখো এই যে প্রভাবকের শ্রেণী বিভাগ, ধনাত্মক প্রভাবক, পটাশিয়াম ক্লোরাইড কে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইডের অক্সিজেন উৎপন্ন করে, কিন্তু আমরা যখন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এখানে ব্যবহার করি তাহলে উৎপাদনের পরিমাণটা আসলে হ্রাস পায়। এক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড হচ্ছে ধনাত্মক প্রভাবক। এই যে সোডিয়াম সালফাইড জারিত হয়ে সোডিয়াম সালফেট পরিণত হয়,
বাট আমি যদি এখানে গ্লিসারিন ব্যবহার করি তাহলে জারণ প্রক্রিয়া হ্রাস পায়। গ্লিসারিনটা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক। অক্সালিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড মাধ্যমে জারিত হয়ে এই উৎপাদগুলো তৈরি করে। ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হওয়ার সাথে সাথে এখানে উৎপাদটা বেড়ে যায়, মানে বিক্রিয়ার গতিটা বেড়ে যায়। এ হচ্ছে অটো প্রভাবক। দেখছো কত বোর্ডে দিয়েছে অটো প্রভাবক কি, এই যে আবিষ্ট প্রভাবক। দেখো সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর্সেনাইড। ওরে ও আচ্ছা সংকেতটা ভুল লিখছিলাম বোধহয়, তাই না? সরি ভাইয়া। ওকে ওকে, এই যে কিছু ধনাত্মক প্রভাবকের উদাহরণ তোমাদের কনসেপ্ট বুকে দেওয়া আছে, এগুলো দেখে নিবা। এই যে ভাই কিছু ঋণাত্মক প্রভাবকের উদাহরণ দেওয়া আছে, এগুলো দেখে নিবা। এগুলো এমসিকিউ লাগবে তোমাদের, ঠিক আছে? প্রভাবক সহায়ক, মানে প্রভাবক সহায়ক থাকে না, যে কোনো ব্যক্তিরই পিএস থাকে, পার্সোনাল সেক্রেটারি, একান্ত সচিব। তো যেসব রাসায়নিক পদার্থ প্রভাবকের সংস্পর্শে থেকে দেখো যেসব রাসায়নিক পদার্থ প্রভাবকের সংস্পর্শে থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে তাকে আমরা বলি প্রভাবক সহায়ক, যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করছে। যে আয়রন ধরো এখানে প্রভাবক হিসেবে কাজ করছে, তো ভাইয়া সামান্য পরিমাণ মলিবডিনাম যদি আমরা ব্যবহার করি তাহলে আয়রনের প্রভাবন ক্ষমতা আরো বেড়ে যায়। এক্ষেত্রে মলিবডিনামটা হচ্ছে প্রভাবক সহায়ক। আর যে সকল রাসায়নিক পদার্থ প্রভাবকের সংস্পর্শে থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে তাদেরকে বলি আমরা প্রভাবক বিষ। যেমন আমরা এখানে প্লাটিনাম ব্যবহার করেছি, এখানে আর্সেনিক অক্সাইড যদি ব্যবহার করি তাহলে প্লাটিনামের প্রভাবন ক্ষমতা হ্রাস পেয়ে যায়। তো এইগুলো কিন্তু ফিক্সড ভাইয়া, মানে একটার প্রভাবক আরেকটার প্রভাবন ক্ষমতার কখনো প্রভাবক সহায়ক কখনো আরেকটা প্রভাবকের প্রভাবন ক্ষমতার কোনো পরিবর্তন করতে পারে না। প্রভাবকের প্রভাবন ক্ষমতাগুলোও মানে প্রভাবক সহায়ক বা প্রভাবক বিষ এগুলো কিন্তু ফিক্সড। তোমরা একটু উদাহরণগুলো দেখবা, এগুলোর মধ্যে কমন পাবা ইনশাল্লাহ। সমসত্ব আর অসমসত্ব প্রভাবন কি? প্রভাবকটা হলো যারা কাজ করে, আর প্রভাবনটা হলো প্রক্রিয়াটা। সমসত্ব প্রভাবনটা হলো বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক যদি একই ভৌত অবস্থায় থাকে তারা হচ্ছে সমসত্ব প্রভাবন। এই দেখো মানে সেই প্রক্রিয়ার হলো সমসত্ব প্রভাবন। গ্যাস গ্যাস, উৎপাদক গ্যাস, আর প্রভাবক হচ্ছে গ্যাস। আর অসমসত্ব দেখো গ্যাস গ্যাস, এটাও গ্যাস কিন্তু প্রভাবকটা কিন্তু এখানে সলিড। অর্থাৎ বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক যদি একই ভৌত অবস্থায় থাকে তাহলে যে প্রক্রিয়াটা সেটাকে আমরা সমসত্ব প্রভাবন বলি, আর যদি ভিন্ন থাকে তাহলে সেটা অসমসত্ব প্রভাবন। ওকে, তোমরা নিজেদের মধ্যে কি আলোচনা করে যাচ্ছ ভাইয়া? এনজাইম তোমরা বায়োলজিতে পড়েছো যে একটি যৌগ যেটা অদানাদার এবং নাইট্রোজেন ঘটিত জটিল জৈব যৌগ, যেটা কিনা প্রভাবক হিসাবে কাজ করে। মানে এনজাইমও কিন্তু এক প্রকার প্রভাবক। তো একটা জিনিস মনে রাখবা ভাইয়া, দেখো যে নাইট্রোজেন ঘটিত একটা জৈব যৌগ, জটিল জৈব যৌগ, অনেক বড় বড় যৌগ এগুলো, যে কিনা নির্দিষ্ট কর্ম সম্পাদন করে এবং এটাও কিন্তু এক প্রকার প্রভাবক। এনজাইমও এক প্রকার প্রভাবক। অর্থাৎ একটা এনজাইম কিন্তু তার কাজ নির্দিষ্ট, একটা এনজাইম আরেকটা কাজ করতে পারে না। যেমন তোমার শরীরের বিভিন্ন যে বিপাক প্রক্রিয়াগুলো হয় ভাই, প্রত্যেকটা প্রক্রিয়া ঘটানোর জন্য কিন্তু একটা নির্দিষ্ট এনজাইম আছে। শরীর থেকে ওই নির্দিষ্ট এনজাইমটা নিঃসৃত হয়। সেই এনজাইমটার নিঃসরণ যদি তোমার শরীরে কমে যায় তাহলে ওই এনজাইমটা যেসব খাদ্য উপাদানকে বিয়োজিত করে সেগুলো খাওয়া যাবে না। ওকে, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছি। আচ্ছা একটু পরে ফোন দেবো, আমি ক্লাস নিচ্ছি এখন। হ্যাঁ ওকে, যেটা বলছিলাম ভাইয়া যে এনজাইমের কাজগুলো হচ্ছে নির্দিষ্ট। একটা এনজাইম আরেকটা কাজ কখনো করতে পারে না। তোমার শরীরে যদি শরীর থেকে যে কোনো একটা এনজাইমের নিঃসরণ কমে যায় তাহলে ওই এনজাইমটা যে টাইপের খাদ্য উপাদানগুলোকে বিয়োজিত করতে পারে সেই খাদ্য উপাদান তোমার খাওয়া যাবে না, অথবা কম খাইতে হবে। যদি বলো বেশি খাই
তাহলে ওটার অভাব ওইটা বিয়োজিত করতে পারবে না, ফলে শরীরের মধ্যে অনেক সাইড ইফেক্ট তুমি অনুভব করবা। যেমন মানুষ ঘাস খায় না, সরি মানুষ ঘাস খায় না, গরু ছাগল ঘাস খায়। তাহলে মানুষ ঘাস খায় না অথচ গরু ছাগল ঘাস খায় কেন? কারণ ঘাসের মধ্যে আছে সেলুলোজ, আর সেলুলোজকে তোমরা বায়োলজিতে বোধহয় পড়েছ, আর সেকেন্ড পেপারের যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বা সেখানে তোমরা যখন ওই যে আমি পলিমার পড়াবো স্টার্চ সেলুলোজ, সেই গঠনগুলো তোমাদেরকে আমি দেখাবো। স্টার্চ এবং সেলুলোজ উভয়ই হচ্ছে বিটা ডি গ্লুকোজ নামে একটা গ্লুকোজ আছে, সেই ডি গ্লুকোজের পলিমার। স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজের পলিমার, আর সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। স্টার্চ গঠিত হয় আলফা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা, আর সেলুলোজ গঠন হয় বিটা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা। তো এই বিটা গ্লাইকোসাইটিক বন্ধনকে ভাঙতে পারে যে এনজাইম, সেটা হলো বিটা গ্লাইকোসিডেস বা সেলুলোজ। এই সেলুলোজ বা বিটা গ্লাইকোসিডেস এনজাইমটা গরু ছাগলের পাকস্থলিতে আছে, কিন্তু মানুষের পাকস্থলিতে নাই। তাই মানুষ ঘাস খেয়ে হজম করতে পারে না, কিন্তু গরু ছাগল ঘাস খেয়ে হজম করতে পারে, কারণ ওই উপাদানটাকে ভাঙার জন্য এনজাইম আমাদের শরীরে লাগবে। তাই বলা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা এনজাইম কিন্তু নির্দিষ্ট, তাই এনজাইমও এক প্রকার প্রভাবক। তো তোমরা বায়োলজিতে দেখবা পড়েছো এটা ইস্ট কোষ। এই ইস্ট কোষ থেকে 3টা গুরুত্বপূর্ণ এনজাইম নিঃসৃত হয়। অনেক সময় এমসিকিউ দেওয়া হয় যে ইস্ট কোষ থেকে কোন এনজাইম নিঃসৃত হয় বা কোনটা হয় না। ইস্ট কোষ থেকে যে গুরুত্বপূর্ণ 3টে এনজাইম নিঃসৃত হয় সেটা মনে রাখবা তোমরা। জামাই, যাতে হচ্ছে জাইমেস, যাতে জাইমেস, মাতে ম্যালটেস, ও জ দিলে হলে স দিলে হয়, সমস্যা নাই, এসব ইংরেজি বানার বাংলা ইচ্ছা মতো লাগায়। আর এইটা ইনভার্টেস, ঠিক আছে। অনেক সময় এমসিকিউ দেয় ইস্ট কোষ থেকে কোন এনজাইম নিঃসৃত হয়। ইস্ট কোষ থেকে যে 3টে এনজাইম নিঃসৃত হয় তাদের নাম মনে রাখার উপায় আমি বললাম, জামাই, জাইমেস, ম্যালটেস আর ইনভার্টেস। প্রত্যেকটি এনজাইমের কাজই কিন্তু ভাই নির্দিষ্ট। যেমন দেখো তোমরা একটু এখানে এই যে এনজাইম কি, এর বৈশিষ্ট্য দেখো, এরা জৈব অনুঘটক, গঠনগতভাবে এনজাইম টারশিয়ারি প্রোটিন। অর্থাৎ তোমরা দেখবা এটা প্রোটিন যখন পড়বা যে প্রোটিন গঠন অনুসারে প্রোটিন হচ্ছে 3 প্রকার, এটা গঠন অনুসারে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তো এনজাইমটা হচ্ছে টারশিয়ারি প্রোটিন। একটা মজার ব্যাপার শোনো, তোমরা একটু খেয়াল করে দেখবা, ধরো কেমিস্ট্রিতে যদি নিষ্ক্রিয় গ্যাস সংক্রান্ত কোনো এমসিকিউ আসে, ধরো অমুক কোন বাতাসে নিষ্ক্রিয় গ্যাস বেশি, কোনটার কাজ কি, কোনটা আবিষ্কার হয়েছে, এই কোনটার ব্যবহার কি, এই টাইপের কোন এমসিকিউ দিয়েছে, সেখানে মনে করো 4টা নিষ্ক্রিয় গ্যাসের নাম দিয়েছে অপশনে, তুমি বুঝতে পারছো না কোনটা পূরণ করবা, তুমি আর্গন পূরণ করে দিয়ে চলে এসো, দেখবা উত্তর হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখা যায় যে এই নিষ্ক্রিয় গ্যাসের উত্তরের ক্ষেত্রে বেশিরভাগ উত্তরই আর্গন হয়। ঠিক তেমনই তোমাদের এই কোষ রসায়ন থেকে যে প্রশ্নগুলো এমসিকিউ হয়, দেখবা যদি অপশনে প্রোটিন থাকে বেশিরভাগ উত্তরই কিন্তু দেখবা ওই প্রোটিনটাই উত্তর হয়। তোমরা একটু খেয়াল করে দেখবা। তাই জানা না থাকলে প্রোটিন যদি অপশনে থাকে পূরণ করে চলে আসবা, দেখবা হলেও হয়ে যেতে পারে। তো এরা জৈব অনুঘটক, গঠনগতভাবে এরা টারশিয়ারি প্রোটিন। এরা কলয়েড জাতীয়। বলো কলয়েড আবার কি জিনিস ভাইয়া? এটা ঠিক পরের অধ্যায়ে আছে আমাদের, যে একটা ফেজ, একটা দশার মধ্যে আরেকটা দশা যদি বন্টিত থাকে এবং যে বন্টিত হয় তার আকার যদি 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁴ সেন্টিমিটারের মধ্যে হয়, মানে আকারগুলো খুবই ছোট, যেটা কিনা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয়, তাদেরকে আমরা কলয়েড বলে থাকি। আর আকার যখন এর চেয়েও বড় হয় তাদেরকে আমরা সাসপেনশন বলি। তোমরা অ্যান্টাসিড সিরাপের গায়ে যে লেখা থাকে সাসপেনশন, তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, ডাক্তার দেখবা অনেক সময় অ্যান্টিবায়োটিক ওই যে সিরাপ দেয়, সেটা তোমাদের বাসায় এসে তৈরি করতে হয় পানি দিয়ে, ওখানে লেখা থাকে সাসপেনশন। দেখবা যে ওই সাসপেনশন যে ওষুধগুলোতে লেখা থাকে
যে সিরাপগুলোতে, ওগুলা রেখে দিবা, দেখবা কণাটা নিচের দিকে তলানির উপরে পড়ে যাবে, কারণ তাদের কণার আকারগুলো অনেক বড়, এগুলো খালি চোখেই দেখা যায়। এই জন্য যে কোনো ওষুধ খাওয়ানোর আগে ঝাঁকিয়ে খাওয়াতে হয়, ওষুধ ঝাঁকিয়ে খাওয়াতে হয়, রুগীকে কিন্তু না আবার। এবং সাসপেনশন খাওয়ানোর আগে অবশ্যই ঝাঁকাতে হবে, কারণ সাসপেনশনের কণার আকারগুলো বড় হয়, তো ফলে ওরা রেখে দিলে কণাগুলো থিতিয়ে পড়ে। তাহলে এতর মধ্যে যেগুলো রাখা সেগুলো হলো সাসপেনশন, সরি কলয়েড, এর চেয়ে বড়গুলো হচ্ছে সাসপেনশন। এরা হলো প্রোটিন, একটু আগে দেখলা, এরা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়, পিএইচ পরিবর্তন করলে এটা পরিবর্তন হয়। এরা তাপ সংবেদনশীল, কখনো কখনো চাপের সাথেও সম্পর্কিত হয়। ওকে, এই যে স্টার্চ, এটাকে ভাঙতে লাগে মল্টোজ এনজাইম। আচ্ছা, স্টার্চের সংকেত তো ভাই তোমরা জানো, আমি একটু দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। আমি যখন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়াবো, স্টার্চ, সেলুলোজ, এগুলো সবই তো হচ্ছে প্রাকৃতিক পলিমার। এই পলিমারগুলো কিভাবে গঠন হলো সেগুলো যখন দেখাবো, তখন স্টার্চ, সেলুলোজ এসবের গঠন তোমার কাছে 1-2 ব্যাপার মনে হবে। জাস্ট সংক্ষেপে দেখো তোমরা, এরকম অসংখ্য গ্লুকোজ থেকে অসংখ্য পানি বের হয়ে গিয়ে বৃহদাকার যে অণুগুলো তৈরি করে সেটাই হচ্ছে স্টার্চ বা সেলুলোজ। ঠিক আছে, তাহলে অসংখ্য পলিমার লিখতে গেলে অসংখ্য তো লেখা সম্ভব না, তাই আমরা n সংখ্যক লিখি। তাহলে পানি চলে যাওয়া মানে কি 2টা হাইড্রোজেন কমে যাওয়া আর 1টা অক্সিজেন কমে যাওয়া, তাই স্টার্চের সংকেত হচ্ছে C6H10O5, কতগুলো n সংখ্যক, এটা হলো স্টার্চ। এই যে স্টার্চকে যখন আমরা আর্দ্র বিশ্লেষণ করি কোন এনজাইম দ্বারা, ডায়াস্টেজ, এমসিকিউ দিতে পারে। স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করে মল্টোজ, দেখছো মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এদের সবার আণবিক সংকেত কিন্তু ভাই একই, শুধুমাত্র গাঠনিক সংকেত ভিন্ন। আচ্ছা, তোমরা কি কেউ কোনো কমেন্ট করছো না, নাকি আমি দেখতে পাচ্ছি না কমেন্ট? কোনটা? ওকে, তারপর মল্টোজ, এই যে মল্টোজকে গ্লুকোজ, সরি মল্টোজকে, হ্যাঁ মল্টোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে 2 অণু গ্লুকোজ তৈরি করে। কোন যৌগের নামের শেষে যদি দেখো তোমরা ওজ আছে, যদি কোনো নামের শেষে দেখো ওজ বা ওস যাই লেখো না কেন একই জিনিস, এসব ইংরেজি শব্দ বাংলা ইচ্ছা মতো লেখা যায়, তাহলে বুঝবো ওটা কার্বোহাইড্রেট। যদি কোনো যৌগের নামের শেষে তোমরা দেখো ওজ আছে বা ওস যাই বলো না কেন, তাহলে বুঝবা ওটা কার্বোহাইড্রেট। যদি ওস দেখো তাহলে কার্বোহাইড্রেট, আর যদি এস বা এস যাই বলো না কেন, এস বা এস যাই বলো না কেন, এটা যদি থাকে তাহলে বুঝবা ওটাকে ভাঙ্গার এনজাইম। দেখো মল্টোজ, ম্যালটেস, মল্টোজ হলো কার্বোহাইড্রেট, ম্যালটেস হলো তাকে ভাঙ্গার এনজাইম। গ্লুকোজ কার্বোহাইড্রেট, এটা প্রায় দেয় যে গ্লুকোজকে ইথানলে পরিবর্তন করে কোন এনজাইম, জাইমেস। সুক্রোজ, সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করে কে, ইনভার্টেজ এনজাইম। তাহলে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের সম পরিমাণ মিশ্রণকে বলা হয় ইনভার্ট চিনি। কেন? এগুলো অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় বুঝতে পারবা। ইউরিয়াকে অ্যামোনিয়াতে রূপান্তরকে ইউরিয়াস। ওকে, তাহলে কোন এনজাইমের কাজ কি এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ লাগবে। নিম্নে কয়েকটি শিল্পে ব্যবহৃত প্রভাবকের উদাহরণ দেওয়া হলো। কোন শিল্পে কোন এনজাইমটা ব্যবহার করা, সরি কোন প্রভাবকটা ব্যবহার করা হয়, এইটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আমার বিশ্বাস তোমরা সবাই এখন বুঝতে পেরেছ বিষয়টা। ওকে, তাহলে আমাদের রাসায়নিক গতিবিদ্যা অংশটা কমপ্লিট। তোয়া লিখেছো বায়োলজির পড়া, হ্যাঁ তোয়া বায়োলজির পড়া, ঠিক আছে। আমাদের রাসায়নিক গতিবিদ্যা অংশটা কমপ্লিট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা যেদিন অধ্যায়টা শুরু করি, আর রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষারক সাম্যাবস্থা আর রাসায়নিক বিক্রিয়ার শক্তির পরিবর্তন বলেছিলাম। তার মধ্যে আজকে আমরা রাসায়নিক গতিবিদ্যা ওকে, তাহলে এখন আমরা শুরু করব রাসায়নিক সাম্যাবস্থা।
রাসায়নিক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। আমরা এখন শুরু করছি রাসায়নিক সাম্যাবস্থা, যেটা কিনা জাস্ট আজকে শুধু শুরু করব আমরা, আজকে আমরা পড়ব না, শুধু শুরু করব। ওকে, রাসায়নিক সাম্যাবস্থা জাস্ট শুরু করব, আজকে আমরা শুরু করব শুধু। ওকে, আচ্ছা সবাই রেডি? প্লিজ বলো, আমরা এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা টপিকটা এখন শুরু করব। সবাই রেডি কিনা জাস্ট একটু কমেন্টে জানাও যে ভাইয়া উই আর রেডি। রাসায়নিক সাম্যাবস্থা। ওকে, স্টুডেন্টের উপস্থিতি খুবই কম, গড় 90 জন স্টুডেন্ট ক্লাস করছে, অথচ 850 আপ স্টুডেন্ট গ্রুপে আছে। এসপি দাস, সিদরাতুল, কামরুন্নেসা কান্তা, তৌফিক ওমর নাফিস, তৌসিফ আহমেদ রাফিদ, থ্যাংক ইউ। ময়েন মিতু। আমরা শুরু করছি। উত্তম কুমার পিন্টু, মিসবাউল পাল, সৌরভ চৌধুরী, সিয়াম, সম্পদ মন্ডল, রাফিউল বাসার শাওন। রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা দেখো একটু, জিনিসটা আসলে কি। ধরো এই পারে এ, এই পারে হচ্ছে বি, তার মানে এই চিহ্নটা দেখে তুমি বুঝতে পারছো এটা একমুখী প্রক্রিয়া, শুধু একদিকে যাবে। তো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা প্রযোজ্য না। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থা এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই রাসায়নিক সাম্যাবস্থা উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, রাসায়নিক সাম্যাবস্থা সকল বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য না। রাসায়নিক সাম্যাবস্থা শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে ঘটে, এটা যেন তোমাদের অবশ্যই মাথায় থাকে। সকল বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করে, কথাটা ঠিক না। শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়া, শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়া, শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করে। অনেক সময় সত্য মিথ্যা শব্দ মানে প্রশ্নের মধ্যে এটা দেওয়া হয়। শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করে, শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করে। তাহলে তোমরা হয়তো বলবা, তাহলে ভাইয়া আমরা যে ইয়েতে পড়েছিলাম তাহলে তোমরা হয়তো বলবা যে ভাইয়া তাহলে আমরা যে পড়েছিলাম সকল বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করে। না, তোমরা পড়েছিলা সকল বিক্রিয়ায় সাম্যাবস্থার দিকে ধাবমান, সকল বিক্রিয়ায় সাম্যাবস্থার দিকে ধাবমান। ওকে, দুটা শব্দ কিন্তু আলাদা, দুটা শব্দ আলাদা। শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জন করে। আর সকল মানে তোমার পরীক্ষায় যদি কোশ্চিন দেওয়া হয় যে হয়তো বহু পদের মধ্যে একটা কোশ্চিন দিয়ে দিল বা সত্য মিথ্যা প্রশ্নের মধ্যে দিয়ে দিল, একটা বাক্য দিল যে সকল বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জন করে, মিথ্যা। যদি বলে সকল বিক্রিয়ায় সাম্যাবস্থায় ধাবমান, সত্য। মনে করো সবাই বুয়েটে পড়তে চায়, সত্য। সবাই বুয়েটে পড়তে পারবে, মিথ্যা। মানে সবাই চায়, সবাই পাবে না। ওইটা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করতে হবে, তারাই শুধুমাত্র পাবে। তো সকল বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জন দিকে ধাবমান, মানে সবাই সাম্যাবস্থা অর্জন করতে চায়, কিন্তু বিক্রিয়াটাকে সাম্যাবস্থা অর্জন করতে হলে আগে উভয়মুখিতা অর্জন করতে হবে। তাই বলা যে শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জন করে। দুইটা শব্দের অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ বলো। তোমরা আমাকে বলো এই দুটা শব্দের অর্থ তোমরা। আচ্ছা, লাবণী বলো হাতে লাগে, সুন্দর হয়ে গেছে না? ওকে, তো প্লিজ একটু বলো ভাইয়া তোমরা যে এই দুটা অর্থ বোঝা গেছে কিনা। তাহলে যদি বলে সকল বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করতে চাই, সত্য। সকল বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করে, মিথ্যা।
সকল বিক্রিয়া মানে সবাই চায় কিন্তু সবাই পারবে না। যদি একমুখী বিক্রিয়া চায় যে সাম্যাবস্থা অর্জন করব, তাহলে তাকে আগে উভমুখিতা অর্জন করতে হবে। তাহলে এই দুটা শব্দের অর্থ যেন ভাই উল্টাপাল্টা না হয়, ঠিক আছে? যে শুধুমাত্র উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জন করে, মানে সাম্যাবস্থা অর্জন করতে গেলে অবশ্যই বিক্রিয়াটাকে আগে উভমুখিতা লাভ করতে হবে। ওকে, তাহলে এই একটা বিক্রিয়া, আমরা একটা উভমুখী বিক্রিয়া লিখেছি, ঠিক আছে? তো শোনো, বিক্রিয়া ঠিক লিখিনি, ধর একটা প্রক্রিয়া, একটা উভমুখী প্রক্রিয়া। তো এর প্রথমে 50টা বল ছিল প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় 50টা বল ছিল, এর 0। তাহলে এর 50টা বল ছিল, ওকে, আর ওর ছিল 0। ধরো কিছু সময় পর, ধরো একটু পরেই এ এখান থেকে 10টা বল একে দিয়ে দিয়েছে, মানে এর 50টা বল থেকে ওকে 10টা বল দিয়ে দিয়েছে। এ যখন 10টা বল পেয়েছে, উভমুখী প্রক্রিয়া যেহেতু, খালি একদিকে গেলে তো হবে না, ওই দিক থেকেও আসতে হবে। এ যখন 10টা বল দিয়ে দিয়েছে, এ আবার তখন একে 2টা বল দিয়ে দিয়েছে, মানে এ যখন ওকে 10টা বল দিয়ে দিয়েছে, ওই পার থেকে আবার একে 2টা বল দিয়ে দিয়েছে, কারণ দুটা প্রক্রিয়া একসাথে চলবে, এটা হলো উভমুখী প্রক্রিয়া। তাহলে 50টা থেকে 10টা দিয়েছিল, আবার 2টা পেয়ে গেল, তাহলে এ পেল 42টা, এর হলো 8টা। কিছু সময় পর আবার ধরো 10 মিনিট পর, আবার ধরো 10 সেকেন্ড পর, তারপর মনে করো 20 সেকেন্ড পর দেখা যাচ্ছে একে 8টা বল দিয়ে দিয়েছে। এবার এ আবার একে 3টা বল দিল। বলো দেখি, এ তো প্রথমে 10টা বল দিয়েছিল, আর এ দিয়েছিল 2টা, পরের বার এ 8টা দিল, 3টা দিল কেন? কারণ 10টা দেওয়ার কারণে ওর কিন্তু পরিমাণ কমে গেছে, দেখো, আর ওর পরিমাণ কিন্তু বেড়ে গেছে। ফলে যেহেতু ওর পরিমাণ কমে গেছে, তাই দেওয়ার পরিমাণটাও কমে গেছে। তাহলে 8টা দিয়েছিল, আবার 3টা পেয়ে গেছে, তাহলে ফাইনালে দিয়েছে কটা? 5টা। তার মানে 42 থেকে 5 বাদ দিলে এর হচ্ছে 37টা, আর ওর 8 আর 8 16 হয়েছিল, 3টা আবার চলে গেছে, 13টা। ওকে, এইবার তোর 30 সেকেন্ড পর এ কি করলো? ওকে 5টা দিল, এও একে 5টা দিল। তার মানে এর 37টা ছিল, এর 13টাই থাকবে, কারণ ও 5টা দিল, ও 5টা দিল। তারপর এখন 2টা, তো তার মানে কি? খেয়াল করো একটু, যে একটা উভমুখী প্রক্রিয়া মানে যেটার উভয় দিকেই যাতায়াত করবে। প্রথমে এ 50টা ছিল, এর ছিল 0, তো এ আছে, এটা উপরে ধাপে লিখতে হতো, আর কাছে যাক, এ 10টা দিল, এ 2টা দরকার, এর হয়ে গেল কত? 42, এর থাকলো কত? 8। পরের ধাপে এ 8টা দিল, এ আবার এক করে 3টা দিল, তাহলে কত হলো? 42 থেকে 37, ওর হলো কত? 13। এইবার পরের ধাপে এও 5টা দিচ্ছে, এও 5টা দিচ্ছে, এটাই হচ্ছে সাম্যাবস্থা। অর্থাৎ এবার এও যে বেগে দিচ্ছে ওকে বল, এও সে বেগে এর দিকে ছুড়ে দিচ্ছে। অর্থাৎ এই যে এতগুলো অবস্থা দেখলাম, এর মধ্যে এটা হলো সাম্যাবস্থা, কারণ প্রতি মুহূর্তে এ যতটা বল ওকে দিচ্ছে, এ ততটা বল একে দিচ্ছে, মানে উভয় দিকের গতিবেগ সমান। যে প্রক্রিয়ায় এরকম সম্মুখ এবং পশ্চাৎ উভয় বিক্রিয়ার গতিবেগ সমান হবে, সেই প্রক্রিয়াটাকে বলি আমরা সাম্যাবস্থা। মাথায় রাখো, দেখো এর সংখ্যা কিন্তু 37, এর সংখ্যা কিন্তু 13, একটু পরেও এর 37 এর 13 হবে, কারণ এখন দুটা সমান বেগে যাতায়াত করতেছে। তার মানে ঘনমাত্রা কিন্তু স্থির হয়ে গেছে, মানে একটু পর দেখবে 37 থাকবে, 13ই থাকবে, আর কোনো সংখ্যা পরিবর্তন হবে না, কারণ এখন গতি তো সমান হয়ে গেছে। এও যে আরে দিবে, এও সে আড়াই দিবে, এগুলো তো গতি সমান ছিল না। ফলে এদের যে পরিমাণ, যে ঘনমাত্রা মনে করো, সেইটা স্থির হয়ে গেছে, সেটা সমান হবে এমন কোনো কথা না, স্থির হয়ে গেছে, মানে আর পরিবর্তন হবে না। কেন? কারণ প্রতি মুহূর্তে এ যেটা করে বল একে দিবে, এও সেটা বল একেই দিবে। এটাই হলো সাম্যাবস্থা। অর্থাৎ যে অবস্থায় কোনো বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হবে, সেই অবস্থাটাকেই বলা হয় সাম্যাবস্থা। তোমরা বলো আমাকে, কারণ এখন এ দেখো, খেয়াল করে ভাইয়া তোমরা, এ প্রথমে 10টা দিয়েছিল,
পরে 8টা দিল কেন? কারণ পরিমাণ কমে গেছে আস্তে আস্তে। এখানে 50 ছিল, এবার 42 আর 37, আর এরপর বাড়ছে 8, 13 বাড়ছে, কিন্তু 0 দেখো 8, 13, তাই এ কমতে কমতে দেখো 8, 10, 8, 5, 2, 3, 5, মানে এ কমছে এ বাড়ছে, এ কমতে কমতে বাড়তে বাড়তে এক সময় উভয়ের গতি সমান হয়ে যাবে। আর যে অবস্থায় উভয়ের গতি সমান হয়ে যাবে সেই অবস্থাটাকে বলি আমরা ওই বিক্রিয়ার সাম্যাবস্থা। বিষয়টা এরকম ভাবে দেখো একটু, এই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, ঠিক আছে, বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, তাই না? তো প্রাথমিক অবস্থায় মনে করো এ বি মনে করো, এ হলো 0 কারণ প্রাথমিক অবস্থায়। এবার দেখো সময় যত যেতে থাকবে বিক্রিয়কের পরিমাণ তত কমতে থাকবে, উৎপাদের পরিমাণ তত বাড়তে থাকবে। তাহলে এদের পরিমাণ যদি কমতে থাকে, ঘনমাত্রা কমলে তো বিক্রিয়ার বেগও কমবে। এদের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে ঘনমাত্রা বাড়লে তো বিক্রিয়ার বেগও বাড়বে। এইটা কমতে কমতে এইটা বাড়তে বাড়তে এক সময় উভয়ের বেগ কি হয়ে যাবে দেখো তো, দেখো তো ভাই, উভয়ের বেগ কি হয়ে যাবে এক সময়, দেখো ভাইয়া, এক সময় উভয়ের বেগ সমান হয়ে যাবে। আর যে অবস্থায় এই বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের বেগ সমান হয়ে যায় সেই অবস্থাটাকে বলি আমরা আসলে সাম্যাবস্থা। আমি আবারও বলছি যে কোন একটা বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, অবশ্যই কোন একটা উভমুখী বিক্রিয়া স্টার্ট যখন করা হবে, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ সর্বোচ্চ থাকবে, উৎপাদের পরিমাণ থাকবে কিভাবে বলতো, কম। ওকে, সময় যত যেতে থাকবে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে, উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে। এদের পরিমাণ বা ঘনমাত্রা যত কমতে থাকবে বেগটাও কমতে থাকবে, কারণ ঘনমাত্রা কমলে বিক্রিয়ার বেগ কমে, সেটা আমরা গতিবিদ্যায় শিখে এসেছি। এদের পরিমাণ বাড়বে তাহলে বিক্রিয়ার বেগটাও কি হবে ভাই বলো দেখি, বাড়তে থাকবে। তাহলে এটা কমতে কমতে এইটা বাড়তে বাড়তে উভয়ের বেগ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর তখনই বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করবে। ক্লিয়ার? ওকে, আমি একটু গ্রাফে ব্যাপারটা দেখাচ্ছি। গ্রাফে একটু ব্যাপারটা দেখো। বেগ সময়, তাহলে এটা স্বাভাবিক। সম্মুখ বিক্রিয়ার বেগ, এটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। বিক্রিয়ার শুরুতে সময় যখন 0, সময় যখন 0 ভাইয়া, তখন পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটাও তো 0। সময় যত বাড়বে, মনে করো এটা 100, এটা 200, এটা 300, এটা মনে করো 400, এইটা মনে করো 500 সেকেন্ড, ধরো সেকেন্ডে, এগুলো সেকেন্ডে। তো খেয়াল করো সময় যত বাড়বে সম্মুখ বিক্রিয়ার বেগ তত কমবে। এটা কমছে, এটা বাড়ছে, এটা কমছে, এটা বাড়ছে। এবার কি হয়ে গেছে, বেগটা সমান হয়ে গেছে। এখন যতই সময় বাড়ুক আর কারো বেগের কোনো পরিবর্তন হবে না, তারা একই বেগে চলবে। তার মানে এই সময়ে বিক্রিয়াটা মেইনলি সাম্যাবস্থা অর্জন করছে। এটা হলো সম্মুখ বিক্রিয়ার, এটা হলো সম্মুখ বিক্রিয়ার বেগ, এইটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। এইটা কমছে কারণ সময় যত যাচ্ছে এইটা তত কমছে, এইটা তত বাড়ছে। এক সময় উভয়ের বেগ কি হয়ে যাচ্ছে ভাই বলতো, সমান হয়ে গেল। এখন যতই সময় বাড়াও তুমি, দুটো একই বেগে চলবে। এই বিক্রিয়াটাই হলো এই যে সাম্যাবস্থার বেগ বনাম সময়ের লেখচিত্র, এটাই হলো আমাদের সাম্যাবস্থা। এই সময় বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করেছে। গ্রাফটা ক্লিয়ার কিনা? এই সমান্তরাল কেন হবে তৌফিক ওমর নাফিস? সমান্তরাল কেন হবে? এটা এক বিন্দুতে মিলিত হবে। এবার বলো তো গ্রাফটা কি এরকম হতে পারে? আমাকে একটু জানাও তো ভাইয়া। বেগ বনাম সময় গ্রাফটা কি এরকম হতে পারে? দেখো তো একটু, বেগ বনাম সময় গ্রাফটা এরকম হতে পারে কিনা? এরকম কি হতে পারে বলো? গ্রাফটা এরকম হতে পারে কিনা? বেগ বনাম সময়, এই যে গ্রাফটা এরকম হতে পারে কিনা? ইয়েস অর নো? যদি বলো ইয়েস, এ নাম্বার ইয়েস, বি নাম্বার নো। বলো বেগ ভার্সেস সময়ের গ্রাফ এরকম হতে পারে কিনা, প্লিজ বলো, একটু বলো। বেগ ভার্সেস সময় গ্রাফটা এরকম হতে পারে কিনা?
আচ্ছা, আনোয়ারুল হক লিখেছ না, কে এম সিদ্দিক হতে পারে না, নিলয় কুমার তনি না, মেহরাব ওপি লিখেছ নো, মহুয়া সরকার নো, রিফাত পারভেজ নো, তাসনিমা ইসলাম নো, সবাই রাফিদ নো, নাফিউল কেন হতে পারে না? কারণ প্রভাবক দিয়ে আমাদের ধনাত্মক ঋণাত্মক প্রভাবক যে কোনো একটা ব্যবহার করে বিক্রিয়ার গতিকে পরিবর্তন করতে পারি আমি, কিন্তু দুটার বেগ তো সমানই আছে। দেখো তুই দুটো একই বেগে চলছে না, এমন তো হইতে পারে। আমি কোনো কারণে আমি এমনটা করতে পারি না যে এও কোন একটা ব্যবস্থা করে আমি দেখেছি বা কোন ভয়ভীতি দেখাইছি আমি এদেরকে, এও তিনটা দিচ্ছে এও তিনটা দিচ্ছে, ওটাও তো সাম্যাবস্থা। সাম্যাবস্থা হলো সেইটা যে অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের বেগ সমান থাকবে। এখানে কি সমান নাই? দেখো তো, এই যে সম্মুখ বিক্রিয়ার বেগ, বিক্রিয়ক উৎপাদ বলছি, সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হবে। দেখো এ যে বেগে গিয়ে দেখো একইভাবে দুটার সম্মুখে পশ্চাৎমুখী বেগ কিন্তু একই হচ্ছে, একটাই। অবশ্যই গ্রাফটা এরকম হতে পারে। আমরা সবাই এই গ্রাফগুলো দেখে এমনভাবে অভ্যস্ত, এর বিকল্প আর চিন্তাই করি না। মাথায় রাখতে হবে যে অবস্থায় যদি প্রতি মুহূর্তে এ যদি তিনটা দেয়, দেখো ভাইয়া কোন একটা কারণে ধরো এও তিনটা দেওয়া শুরু করলো, এও তিনটা দিল, উভয়ের বেগ তো সমান হচ্ছে, উভয়ের বেগ সমান হলেই সেটা সাম্যাবস্থা হবে। অতএব এটাও কিন্তু হতে পারে, কারণ সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ দেখো দুটো একই আছে, অতএব এটাও সাম্যাবস্থা। ক্লিয়ার কিনা বলো? আবুল কালাম হবে, নিলয় সরকার, অনেক কমেন্ট তো ভাইয়া, প্লিজ একটু বলো এখন তোমরা বুঝতে পেরেছো কিনা, প্লিজ একটু কমেন্টে জানাও আমাকে। অবশ্যই হতে পারে, কারণ আমরা জানি সাম্যাবস্থায় পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ এবং সম্মুখমুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে যাবে। অতএব যেহেতু সকল সময় দেখো এই সময় পর কিন্তু সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার বেগ সমান আছে, সুতরাং হইতেই পারে। শাশ্বত চৌধুরী ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। তৌফিক ওমর নাফিস ক্লিয়ার, ওকে। এটাও হতে পারে, বেগ ভার্সেস সময় গ্রাফটা এরকম হতে পারে, কারণ আমরা জানি যে অবস্থায় কোনো বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ উভয়টা সমান হবে, সেটাই হবে সাম্যাবস্থা। ওকে, সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ। তাহলে মাথায় থাকে যেন এরকম গ্রাফ দিলে যেন তোমরা কনফিউজড না হয়ে যাও ভাইয়া। মাথায় রাখবা যে অবস্থায় যে সময়ে কোন একটা বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়, সেটাই হলো সাম্যাবস্থা। অতএব যেহেতু এটা এখন সময় যত বাড়ছে দুটা সম্মুখ এবং পশ্চাৎ একই বেগে যাচ্ছে, অবশ্যই সেটা সাম্যাবস্থা। এইবার ঘনমাত্রা ভার্সেস সময়, ঘনমাত্রা ভার্সেস সময়। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা সময় যখন 0, সময়গুলো একটু ইন্ডিকেট করে দিই। ওই যে ধরো 100 সেকেন্ড, 200 সেকেন্ড, 300 সেকেন্ড, 400 সেকেন্ড, 500 সেকেন্ড, সেকেন্ডে দিলাম সেকেন্ড। তো খেয়াল করো 0 সময় যখন 0 তখন বিক্রিয়কের এই যে ঘনমাত্রা সর্বোচ্চ, উৎপাদের ঘনমাত্রা 0। সময় যখন যাওয়া শুরু করলো বিক্রিয়কের ঘনমাত্রা কমছে, উৎপাদের ঘনমাত্রা বাড়ছে। দুটা কি সমান হয়েছে? সমান হয়নি, কিন্তু দুটার ঘনমাত্রা স্থির হয়ে গেছে। মানে সময় যতই বাড়ানো হোক বিক্রিয়কের ঘনমাত্রা আর কমবে না, উৎপাদের ঘনমাত্রা আর বাড়বে না। তাহলে এরকম হবে না, দেখো তো কমছে কমছে আর চেঞ্জ হচ্ছে না, বাড়ছে বাড়ছে আর চেঞ্জ হচ্ছে না। তার মানে এই যে এটাই হলো আমাদের সাম্যাবস্থা, মানে 200 সেকেন্ডে বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করেছে। গ্রাফটা এরকম হবে কিনা বলো? আমি আবারও বলছি যে বিক্রিয়কের ঘনমাত্রা কমছে, উৎপাদের ঘনমাত্রা বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা আর চেঞ্জ হচ্ছে না, উৎপাদের ঘনমাত্রা আর চেঞ্জ হচ্ছে না, একইভাবে চলছে। দেখো, কারণ হার যেহেতু সমান, প্রতি মুহূর্তে এ জয়টা বল ওকে দিবে, এও তয়টা বল একেই দিবে। তাহলে হার যেহেতু সমান, তাই এদের পরিমাণটাও আর কোনো পরিবর্তন হবে না। তাহলে গ্রাফটা এরকম হবে। ক্লিয়ার কিনা দেখো এখন একটু।
ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু প্লিজ আমাকে বলো যে ঘনমাত্রা ভার্সেস সময়ের খেয়াল রাখবা ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফটা কিন্তু এরকম হবে, অর্থাৎ দুটা সমান্তরালে চলবে, কারণ এর ঘনমাত্রা আর চেঞ্জ হচ্ছে না, এর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না। আর ওখানে কি হচ্ছে, দুটা সমান হয়ে গেছে, তাই এক বিন্দুতে মিলিত হয়েছিল। থ্যাংক ইউ আলভিনুর, অম্মে কুলসুম, তাসনিম রেজা, আনোয়ারুল হক, মহুয়া সরকার, লাবণী, মারুফা খাতুন, শুভ্রদেব, তৌফিক ওমর নাফিস, সম্পদ মণ্ডল, নিলয় কুমার, তমালিকা সরকার, কে এম সাদিক। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই লিখেছ, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা একটা গ্রাফ তোমাদেরকে তাহলে দেখাই নিয়ে আসি। এই যে বুয়েট 9-10 সেশনের, বুয়েট 9-10, বুয়েট 9-10 এসছে ভাইয়া। এম থেকে এন, এম থেকে এন উপমুখী বিক্রিয়ার 400 সেকেন্ড পর সাম্যাবস্থা আসে। নিচের কোন চিত্রটি এম এবং এম এর ঘনমাত্রা নির্দেশ করে? তাহলে ঘনমাত্রা মাথায় রাখবা, এটা অবশ্য একটু চলে গেছে দূরে, মানে আমার এটা ওই কম্পোজ করতে সমস্যা হচ্ছে, এটা এরকম জায়গায় ছিল আর কি 400 সেকেন্ড প্রশ্নে আর কি। তার মানে অনেকেই কিন্তু ভুল করে এটা পূরণ করবে, এটা কিন্তু বেগ ভার্সেস সময় যদি হতো তাহলে গ্রাফটা এরকম হতো। আর আমাদের কি বলেছে ভাইয়া বলো দেখি, ঘনমাত্রা ভার্সেস সময়, তার মানে অ্যান্সারটা কিন্তু সি। এই দেখো দুটা সমান্তরাল, আর এটা ফোটাটা ভুল জায়গায় গেছে ভাই, এটা এই জায়গায় হতো আর কি, ওটা কম্পোজ করতে সমস্যা হয়েছে, তাহলে অ্যান্সার হবে সি। আমি অনেক স্টুডেন্টকে এবং আমি বাজারের অনেক গাইডেও দেখেছি, আমি নাম বলছি না, আমাকে অ্যাডমিশন টেস্টের পোলাপানে এসে বলে যে ভাইয়া উমুক বইয়ে দেখলাম যে উত্তর ডি দেওয়া আছে, এটা ভুল, কারণ এটা বেগ বনাম সময় হলে এরকম হতো, বাট এটা ঘনমাত্রা বনাম সময় দিয়েছে, অতএব উত্তরটা হবে সি। থ্যাংক ইউ, সবাই সি লিখেছ। ওকে, আচ্ছা আমি একটা জিনিস একটু ভুলে গেছি ভাইয়া, তোমাদের ওই যে সক্রিয় শক্তি পড়াচ্ছিলাম না, প্রভাবক পড়াচ্ছিলাম না, তাহলে প্রভাবকের সাথে আমরা বললাম যারা ধনাত্মক, আমি ভুলে গেছি একটু বলি সেটা, যে ভাইয়া উৎপাদের ঘনমাত্রা তো বিক্রয়ের ঘনমাত্রা কম, এর কম বেশির সাথে তো ভাইয়া সম্পর্ক না, গ্রাফটা ইচ্ছে হলে এরকমও হতে পারে, সমস্যা নাই, গ্রাফটা এরকম হতে পারে ঘনমাত্রা ভার্সেস সময়, এটা কম বেশির সাথে তো সম্পর্ক নাই ভাই, কম বেশির সাথে কোনো সম্পর্ক নাই, এমনকি এটাও গ্রাফ হতে পারে, এটাও হতে পারে, অসুবিধা নেই। তো জাস্ট দেখতে হবে যে যে সময়ের পর বিক্রয় ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না, পরিমাণের সাথে কোনো সম্পর্ক নাই, তো এটা যে উৎপাদ বিক্রয় ঘনমাত্রা কমতে কমতে আর পরিবর্তন হচ্ছে না, বাড়তে বাড়তে আর পরিবর্তন হচ্ছে না, যে সময়ের পরে এই ঘটনা ঘটবে সেটাই হবে আমাদের ঘনমাত্রা ভার্সেস সময়ের লেখচিত্র। এই যেটাই এরকম হতে পারে গ্রাফ, জাস্ট দেখবা যে বিক্রয়ের ঘনমাত্রা কমতে কমতে আর চেঞ্জ হচ্ছে না, উৎপাদক ঘনমাত্রা বাড়তে বাড়তে আর চেঞ্জ হচ্ছে না। ওকে, যেটা তোমাদের দেখাতে যাচ্ছিলাম ভুলে গেছি ভাই আমি, সেটা হলো এই যে সক্রিয় শক্তি ভার্সেস বিক্রিয়ার গতি, তাই না, বিক্রিয়ার গতি বা দিক, তাহলে এইটা হলো আমাদের রিয়াক্ট্যান্ট। ওকে, আচ্ছা একটু বড় সড়ো জায়গা লিখি, একটু বড় সড়ো জায়গা লিখি ভাই, দাঁড়াও, দেখো এইটা হলো রিয়াক্ট্যান্ট। ওকে, এ কি করলো, নির্দিষ্ট সক্রিয় শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করার পর এইটা হলো উৎপাদ, এইটা হলো প্রোডাক্ট, তার মানে এইটুকু হলো আমার অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, আর এটা হলো প্রোডাক্ট, তার মানে এইটুকু হবে কিন্তু আমাদের ডেল এইচ, তাপের পরিবর্তন, বিক্রিয়কের তাপ ছিল এত, শক্তি ছিল এতটুকু, শক্তির পরিবর্তন আর কি, আর উৎপাদের এতটা, কতটুকু পার্থক্য হলো, এটা হলো ডেল এইচ, আমরা এই চ্যাপ্টারতেই পড়বো। এবার মনে করো ভাইয়া আমরা ধনাত্মক প্রভাবক ব্যবহার করলাম, ধনাত্মক প্রভাবক,
তাহলে দেখা যাচ্ছে বিক্রিয়ার সক্রিয় শক্তি সে কমায় দেয়। এই যে নীল কালার যে ডট ডট দিলাম ভাইয়া, এসে উৎপাদ হয়ে গেল। এইটা হলো ধনাত্মক প্রভাবক দ্বারা প্রভাবিত, ধনাত্মক প্রভাবক দ্বারা প্রভাবিত, ধনাত্মক প্রভাবক দ্বারা প্রভাবিত। কারণ এখানে সক্রিয় শক্তি কি হয়ে গেছে, কমে গেছে। বাট এমন যদি হতো, এই যে হলুদ কালার দিয়ে দিচ্ছি, এই উৎপাদ, তার মানে বুঝতে হবে এটা ঋণাত্মক প্রভাবক দ্বারা প্রভাবিত, ঋণাত্মক প্রভাবক দ্বারা প্রভাবিত। এভাবে কিন্তু এমসিকিউ প্রশ্ন দিবে ভাই, বুঝছো, যে কোনটা যখন দেখবা যে বিক্রিয়ার নরমাল যে সক্রিয় শক্তি তার চেয়ে সক্রিয় শক্তি বেড়ে গেছে, তাহলে বুঝবা যে ওটা ঋণাত্মক প্রভাবক দ্বারা প্রভাবিত। আর সক্রিয় শক্তি যদি কমে যায় তাহলে বুঝবা ওটা ধনাত্মক প্রভাবক দ্বারা প্রভাবিত। ওকে, তোমরা ক্লিয়ার কিনা বলো? আমার বিশ্বাস এই বিষয়গুলো ভাইয়া তোমরা বুঝতে পেরেছ। ওকে, ওকে, তাহলে আমাদের রাসায়নিক গতিবিদ্যা টোটালি কমপ্লিট। আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা জাস্ট শুরু করেছি, তাই না? এই যে রাসায়নিক সাম্যাবস্থা কি, যে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল ব্যাখ্যা করো। ও আচ্ছা, যেটা বলছিলাম যে তার মানে কি, এই যে আমরা উদাহরণে কি দেখলাম ভাইয়া, আমরা এখানে উদাহরণে কি দেখতে পেলাম? এই যে দেখো ভাইয়া, আমরা উদাহরণে কি দেখতে পেলাম? এই যে এর 37 আর 13 ফিক্স থাকছে। কেন? কারণ প্রতি মুহূর্তে যে কোটা ওর দিকে যাচ্ছে সে কোটা এর দিকে আসছে। তাই এর 37 আর এর অল টাইম 13 দেখলে আমাদের কাছে মনে হবে প্রক্রিয়াটার মধ্যে থেমে গেছে। আসলে থেমে যায়নি। সাম্যাবস্থা একটা গতিশীল প্রক্রিয়া। এ প্রতি মুহূর্তে 5টা ওকে দিচ্ছে, এও 5টা একে দিচ্ছে, মানে উভয়ের দেওয়া নেওয়া সমান হচ্ছে জন্য আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে প্রক্রিয়াটার মধ্যে থেমে গেছে। প্রক্রিয়াটা আসলে থেমে যায়নি। সাম্যাবস্থায় কোনো প্রক্রিয়া থেমে যায় না, কারণ এটা একটা উভমুখী প্রক্রিয়া। উভয় দিকের গতিবেগ সমান থাকার জন্য আপাত দৃষ্টিতে মনে হয় সে থেমে গেছে। রাসায়নিক গতিশীল ব্যাখ্যা করো, একটু দেখে নিবা তোমরা এটা 17 নাম্বার। ওকে, গতিশীল একটা প্রমাণ দেওয়া হয়েছে এখানে, একটা বৈশিষ্ট্য পারলে একটু দেখো। আজকে জাস্ট আমরা রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি, কিভাবে অর্জিত হয়, এইটুকুই দেখলাম। সামনের দিন ক্লাসে আমরা এর ভিতরে ঢোকার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।